ভারত তো সবসময় চায় বাংলাদেশের তারা যে ধরনের প্রভাব বিস্তার করেছিল জি, হাসিনা রিজাইমে, সেটা তারা কি আবার পুনরুদ্ধার করার চেষ্টা করবে। সেটা যে ফরম্যাটই হোক না কেন, আপনার সীমান্তে পশিনের মাধ্যমে হোক অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হোক অথবা ধরেন যেকোনো ধরনের মিলিটারি অ্যাগ্রেশন বলেন বা পলিটিক্যাল নেগোসিয়েশন বলেন জি। বা বাণিজ্যিক কোনো চুক্তির মাধ্যমে বলেন, তারা এখানে একটা তাদের মতো করে প্রো ইন্ডিয়ান একটা সরকার হুম। প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। সবচাইতে আ যেই জায়গাটাতে অস্থিরতা যে সীমান্তের অংশটা সেটা হচ্ছে চুয়াডাঙ্গা সীমান্ত। ১২৫ জনকে আসলে জড়ো করেছে। আ এমন খবর দিয়েছে বিজিবি এবং পরবর্তীতে শূন্য রেখায় তারা অবস্থান করছে এবং আ এরপর তাদেরকে দফায়, দফায় সরিয়ে নেওয়া হচ্ছে। নতুন আরেকজনকে জড়ো করা হচ্ছে এভাবে। এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার জয়পুরহাটের শূন্য রেখায় ৭০ থেকে ৭৫ বয়সী একজন বৃদ্ধ তিনি আসলে পানি খেতে গিয়েছিলেন ভারতের সীমান্ত রেখায়। তাকে ধরেও আসলে বাংলাদেশে পাঠানোর চেষ্টা হয়েছে এবং পরবর্তীতে তিনি শূন্য রেখায় আছেন। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান মোহাম্মদ শামসুদ্দিন আপনার দিক থেকে আলাপটা শুরু করতে চাই। মানে পুশিনের ইস্যু তো আরো চমৎকারভাবে হতে পারত। মানে আসলেই তারা বাংলাদেশী কিনা সেই প্রমাণগুলো দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়ায় এরকম হতে পারে। কিন্তু সেই জায়গাটা বাদ দিয়ে বারবার এরকম চেষ্টা করা, একটা চেষ্টাও তো সফল হয়নি। আমরা প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষকে বিজিবির পাশে আসতে দেখেছি। আমাদের সহকর্মীরা তাদের ক্যামেরা দিয়ে প্রতি মুহূর্তে লাইভ আমাদেরকে দেখাচ্ছেন। কাউকে আসলে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। আমরা অন্তত সেই ছবিটা পাইনি, সেরকম তথ্যও নেই। তাহলে এই কাজগুলো কেন হচ্ছে? শুধুই কি অস্থিরতা তৈরি করার জন্য নাকি এগুলো দিয়ে কোনো বার্তা দেওয়া হচ্ছে যে তোমাদের আমাদের সম্পর্কটা এখন কেমন বুঝে নাও? কি বলবেন? এটা দুটা জিনিসই হচ্ছে। একটা অস্থিরতা হচ্ছে, আবার বার্তাও দেওয়া হচ্ছে যে তোমাদের আমাদের সম্পর্কটা ঠিক নেই। আমি বিজিবিতে অনেক দিন ছিলাম জি, এবং বিজিবিতে আমরা অনেক ফ্ল্যাগ মিটিং করেছি। বিএসএফ এর সাথে আমরা কথা বলেছি, এটা ট্যাকটিক্যাল লেভেল, অন গ্রাউন্ড লেভেলে। কদিন আগেই চলে গেল ডিজি বিজিবি এবং ডিজি বিএসএফ এর মিটিং। এই মিটিং এ নিশ্চয়ই তারা আলোচনা করেছে, বিকজ তখন পুশিন হচ্ছিল বাংলাদেশের ৭০টা পয়েন্ট দিয়ে জি, এবং ২৬টা জেলা দিয়ে। তারা নিশ্চয়ই আলোচনা শেষে একটা কনক্লুশনে পৌঁছেছিলেন যে পুশিনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন। এটা হচ্ছে অপারেশনাল লেভেলে। আর জি, রাষ্ট্রীয় পর্যায়ে এই পুশিনের ব্যাপারে কি পরিকল্পনা করা হয়েছে এটার ব্যাপারে অবশ্যই ডিজি বিএসএফ অবগত। তো এটা যদি রাষ্ট্রীয়ভাবে এই পুশিনের সমস্যাটা সৃষ্টি করা না হয়, তাহলে মাঠ পর্যায়ে এই ধরনের পুশিনের ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। আমি আগেও বলেছি যে এই লোকগুলো ভারতের বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন। যদি সত্যিই তারা বাংলাদেশি হয়ে থাকেন, হুম। সত্যি যদি তারা বাংলাদেশি হয়ে থাকেন, তাহলে বাংলাদেশে যদি তাদেরকে পাঠাতে হয়, অনেক সুন্দর নিয়ম কানুন আপনাকে আছে। আপনাকে যদি কয়েকটা তথ্য জানাই, ধরুন পশ্চিমবঙ্গের কথা। সেখানে কিছু মানুষ আছে যাদের আধার কার্ড নাই কিংবা প্রয়োজনীয় নথি নাই। কিন্তু তারা আসলে সেখানেই জন্মেছে, সেখানেই বড় হয়েছে, বেড়ে উঠেছে। বেশিরভাগই তাদের বাঙালি মুসলিম। এবং পরবর্তীতে অনেকে আবার সে আধার কার্ডের জন্য আপিল করেছিলেন। কারো, কারো ক্ষেত্রে সেই আপিলের প্রক্রিয়াও চলছে। কিন্তু তাদেরকে আসলে বাংলাদেশী বলে ট্যাগ দিয়ে সীমান্তে আনা হচ্ছে এবং শূন্য রেখায় তাদের কয়েকদিন ছিলেনও বটে। মানে এগুলোর মোটিভ তাহলে কি হতে পারে? এগুলোর মোটিভ তো আমরা আগেই দেখেছি। আমরা গত ৯ বছর ধরে যে রোহিঙ্গাদেরকে নিয়ে ডিল করছি, তাদেরকে বলা হয়েছিল তাদের যে কাগজপত্র আছে ওগুলো জমা দিক, তাদেরকে নতুন করে নাগরিকত্ব সনদ দেওয়া হবে। জি, তারপর তারা মুসলিম ছিল বলে তাদেরকে পুশিন করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, মেরে কেটে অত্যাচার করে পাঠিয়ে দিয়েছে। এখন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারতের সাথেই কিন্তু ভারতের যতগুলো প্রতিবেশী আছে, বাংলাদেশের সাথে সবচেয়ে দীর্ঘতম সীমান্ত রয়েছে ভারতের, জি। এবং পশ্চিম বাংলার সাথেই আমাদের সবচেয়ে বড় সীমান্ত রয়েছে। তো এই জিনিসগুলো ভারত সরকার অবশ্যই সুন্দরভাবে সমাধান করতে পারে। ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, ভারতের পক্ষে সুন্দরভাবে সমাধান করা সম্ভব। এবং এখন যেভাবে হচ্ছে এরকম ভাবেও ভারত তার কার্য পরিচালনা করতে পারে। তবে আমি আশা করব ভারত যেহেতু বলেছে যে বাংলাদেশ একটা বন্ধু রাষ্ট্র, ভারত বন্ধু রাষ্ট্রের সাথে বন্ধু প্রতিম ভাব দেখাতে চায়। আমি মনে করি যে ভারত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে, অপারেশনাল পর্যায়ে এবং অন গ্রাউন্ড ট্যাকটিক্যাল পর্যায়ে কিন্তু এই ধরনের সমস্যাটা সমাধান হওয়া উচিত। আদারওয়াইজ ভারত এবং মিয়ানমার দুটা রাষ্ট্রকে আমরা কি এক চোখে কিন্তু দেখতে পারি না। ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র এবং দুইটা প্রতিবেশী রাষ্ট্রের ভিতরে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেশী রাষ্ট্র। ভারত সরকারকেই কিন্তু বাংলাদেশের মানুষের এই মনোভাব যেন ভারতের প্রতি সুন্দর হয়, ইতিবাচক হয়, ভারত এই জিনিসটা চেষ্টা করা উচিত।
অথবা ভারত মনে করতে পারে যে মানুষের মনোভাব যদি নেতিবাচক হয় ভারত কিছু চিন্তা করবে না। তবে আমি মনে করি যে ভারত সরকারের এই জিনিসটা ভাবা উচিত, এবং তাহলে মাঠ পর্যায়ে এবং বিএসএফ এর আসলে যে ভারতের কোন পর্যায়ে জিনিসটা ভাবা উচিত দেশ হিসেবে ভারত বোধহয় সেটা খুব ভালো মতো জানে, কিন্তু মুশকিল হচ্ছে তারা সেটা ভাবছে না। এবং আপনি অনেকগুলো পয়েন্ট বলেছেন। লোটা একটা আপনি আলাপে আছেন, যে কোনো প্রশ্ন আপনি আমাদের অতিথিকে করতে পারেন। আমি আমি আজকেই দেখলাম ভারতের দুইজন আপনার বিশ্লেষক, জি আন্তর্জাতিক বিশ্লেষক যেটা বললেন যে যে তালিকাটা তারা যাদেরকে পুশিং করছেন তাদের তালিকাটা স্বচ্ছ না, তাদের তালিকাটা তারা প্রকাশও করেন না এবং তাদের পরিচয়গুলো প্রকাশ করেন না। এটা একতরফা ভাবে মানে বিষয়টা একতরফা হচ্ছে, এটা ভারতের বিশ্লেষকদের মুখে আমি আজকে শুনলাম এটা নিউজের মধ্যে। তো সেক্ষেত্রে আসলে এটা এই যে ওনাদের যে যাদেরকে পাঠাচ্ছে তাদের পরিচয় সম্পর্কে স্বচ্ছতা বা এটার যে তালিকা, তাদের নাম ঠিকানা, তাদের এই জিনিসগুলো প্রকাশও করেন না তারা। তো এটা তো এক ধরনের লুকোচুরি, একতরফা আপনার তাদেরকে বাংলাদেশে বলে যে ঠেলে দিচ্ছে। এটা এই যে আন্তর্জাতিক যে আইন, সেই আইনটা মেনে তো অবশ্য করা উচিত ভারতের, এবং সেক্ষেত্রে দুই পক্ষের বৈঠক করে বৈঠকের মাধ্যমে তো তাদের আসলে তাদের কান্ট্রি কোনটা সেটা তাহলে ডিসাইড করা উচিত। তো এই বিষয়টা মানে ভারতের যে একতরফা যে এই আচরণটা করতেছে পুশিন, এটা মনে হয় একটা ভাবার বিষয়। এখানে আমাদের যে মানে একটা মেসেজ, যেমন মানে পুশিনের পাশাপাশি ডাক্তার জাহিদ সাহেবের যে ঘটনা, এটা মনে হয় একটা বার্তা দিচ্ছে হয়তো বা, যেটা হয়তো পদ্মার আড়ালে কিছু মানে ঘটনা ঘটতেছে হয়তো বা, মানে পদ্মা ব্যারাজের জন্য আমরা চীনের সঙ্গে কথা সেক্ষেত্রে বলছি। আওয়ামী লীগেরও মানে এখানে কোনো হাত থাকতে পারে, যে নিষিদ্ধ আওয়ামী লীগের বা আওয়ামী লীগের নেত্রী যে এখানে সেই দেশে আছেন সেখানে তাকে মানে আবার তারা শীঘ্রই বাংলাদেশে আসবে, ফেরত আসবে, বা ওনার নেতাকর্মীরাও বিভিন্ন জায়গায় মিছিল করতেছে ছাত্রলীগ। এই জায়গাটায় কোনো সংযোগ আছে কি না, এটা একটা ভাববার বিষয়, যে মানে সরকারকে এটা প্রেশার দিয়ে মানে 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 একটু নরম করার জন্য, যে আমরা যাই বলি তা শুনতে হবে, তা না হলে আমরা ডিস্টার্ব করবো তোমাদেরকে। এই ধরনের পদ্মা আড়ালে কোনো বিষয় আছে কিনা, আমাদের এখানে বিশ্লেষক, আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক আছেন, ওনারা ভালো বলতে পারবেন আমার মনে হয়। আমি কি তাহলে এটা কোনো কানেক্ট আছে কিনা, এই যে ডিস্টার্বগুলো যেটা করতেছে একতরফা, আচ্ছা এই আর কি এখানে কোনো। অধ্যাপক আনিসুর রহমান, যদি আসলে কোনো ব্যাখ্যা আপনার দিক থেকে যদি কোনো বিশ্লেষণ থাকে। জি। না দেখুন, ভারত তো সবসময় চাই বাংলাদেশের, তারা যে ধরনের প্রভাব বিস্তার করেছিল জি হাসিনা রিজাইমে, সেটা তারাকে আবার পুনরুদ্ধার করার চেষ্টা করবে। সেটা যে ফর্মটি হোক না কেন, আপনার সীমান্তে পুশিনের মাধ্যমে হোক, অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হোক, অথবা ধরেন যে কোনো ধরনের মিলিটারি অ্যাগ্রেশন বলেন বা পলিটিক্যাল নেগোসিয়েশন বলেন, জি বা বা বাণিজ্যিক কোনো চুক্তির মাধ্যমে বলেন, তারা এখানে একটা তাদের মতো করে প্রো ইন্ডিয়ান একটা সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। এখন প্রো ইন্ডিয়ান আর প্রো বাংলাদেশের মধ্যে এখানে কনফ্লিক্ট। মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো সরকার আমাদের এসেছে, যে সরকারটাই প্রো বাংলাদেশ হিসেবে কাজ করার চেষ্টা করেছে, তাদেরকে কিন্তু আপনার ভারত ভালো চোখে দেখে নাই। সুতরাং ভারত এখানে তাদের তাদের মতো করে একটা সরকারকে দেখতে চায়, যেখানে ভারতের সেলফ ইন্টারেস্টটা ই হবে, আপনার সেভ হবে। এবং আমাদের এই বাংলাদেশের জিওগ্রাফিক্যাল স্ট্র্যাটেজিক যে লোকেশন, এই লোকেশনটা ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের চিকেন নেক, আমাদের এখানে মিলিটারি অ্যানালিস্ট আছেন, চিকেন নেক এটা গুরুত্বপূর্ণ ফ্রম দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে, এটা চিকেন নেকটা গুরুত্বপূর্ণ। আমাদের এখানে চায়নার এন্ট্রেন্স আছে, আমাদের বে অফ বেঙ্গল খুব স্ট্র্যাটেজিক লোকেশনে আছে। সুতরাং এটা গুরুত্বপূর্ণ। আমাদের পূর্ব প্রান্তে আছে ইন্ডিয়ান ইস্টার্ন ইন্ডিয়া, সেখানে স্ট্র্যাটেজিক কারণে আমরা খুব গুরুত্বপূর্ণ ভারতের কাছে। সুতরাং ভারত এখানে প্রো দিল্লি একটা গভর্নমেন্ট সবসময় দেখতে চাবে, এবং ভারতের এই সমস্ত বিষয়গুলোর মধ্যে অবশ্যই রাজনৈতিক একটা ইন্টেনশন আছে। আর ভারতের বর্তমান যে রাজনৈতিক চর্চা যেটা হচ্ছে, সেটা একটা ভারত তার সেকুলার রাষ্ট্রীয় চরিত্রটা হারিয়ে ফেলেছে। ভারত একটা ধর্মান্ধ একটা রাষ্ট্রের মধ্যে ভারত প্রবেশ করেছে, সবকিছুকেই আপনার অ্যান্টি এটা এটা ইসলামিক। এটা কি এটা এটা কি তাদের তাদের রাজনৈতিকভাবে একটা পট পরিবর্তন যেটা ঘটলো, কংগ্রেসের জায়গায় বিজেপি আসলো, এই কারণে কি ঘটলো, নাকি তাদের ফরেন পলিসিটা এইভাবে তৈরি হয়েছে আসলে? না, ভারতের ফরেন পলিসিটা আপনার আম্বেদকরের যে রাষ্ট্র দর্শন বা সংবিধান, জি ওই সংবিধান এবং কংগ্রেসের সময় যে ভারতের পররাষ্ট্রনীতি, সেটার সাথে বিজেপির পররাষ্ট্রনীতির এবং ভারত নীতির মধ্যে একটি পার্থক্য আছে। আচ্ছা হিন্দু মহাসভা থেকে আপনার হয়েছে ধরেন বিজেপি,
এবং এদের পররাষ্ট্রনীতির মধ্যে হচ্ছে ভারতকে হিন্দু রাষ্ট্র করতে হবে এবং আচ্ছা। ভারতের যে সমস্ত হিস্ট্রিক্যাল লিগাচি আছে, এখানে ধরেন 700 বছর মুসলমানদের শাসন ছিল, জি। মুসলমান সভ্যতা সংস্কৃতি ছিল, সেটাকে ভারত আসলে ইগনোর করতে চায় বা সেটাকে মুছে দিতে চায়। সেখান থেকেই কিন্তু আপনার এই কনফ্লিক্টগুলো, এবং ভারত এখানে একটা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনার মানুষদেরকে মুসলমানের একটা তকমা দিয়ে কাশ্মীরে কিন্তু আপনার নাগরিক অধিকারটা হরণ করেছে ভারত রিসেন্টলি। সুতরাং ভারত রাষ্ট্রটিও কেমন জানি তার যে চরিত্রটা ছিল সেকুলার একটা ভারত, সেখান থেকে তাদের পলিটিক্যাল কালচারের মধ্যে ব্যাপক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। একদম, একদম। এবং আমি আমি সেগুলো আমি আসলে reflect মোটা দাগে আসলে এই ব্যাপারটা একটু পরিষ্কার হলাম। আমরা আবারও যদি পুষি ইস্যুতে ফিরি, যেন মাহফুজুর রহমান একটা বিষয় একটু বলবেন। মানে এটা তো বোঝা যাচ্ছে যে ভারতের একটা সদিচ্ছা এবং তারা আমাদের দেশের সঙ্গে যদি আন্তরিকভাবে আলাপ আলোচনা করে তাহলে এই সংকট সমাধান করা যায়। কিন্তু মুশকিল হচ্ছে যখন বিজিবি এবং বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে বৈঠক চলছে, তখন বাংলাদেশেও পুশিনের ঘটনা ঘটছে। 2 জন মানুষ সীমান্তে মারা গেছে, সে খবর আমরা পাচ্ছি, এবং প্রায় 96 ঘন্টা পর সে লাশটা দেশে এসেছে। তাহলে এই মহাপরিচালক পর্যায়ে বৈঠক আদৌ কোনো ভ্যালু তৈরি করে কিনা, মানে এগুলো শুধুই নিয়ম রক্ষাতে হচ্ছে কিনা? না, কিন্তু বৈঠক ছাড়া তো আপনার কোনো বিকল্প নাই। আপনাকে তো আলাপ আলোচনা করতেই হবে। যেমন যখন পুশিনের চেষ্টা করা হয় এবং বিজেপির পক্ষ থেকে যখন সেটা ঠেকানো হচ্ছে, জি। তার মানে এটা ফিল্ড লেভেলে, মাঠ পর্যায়ে যেটা করার প্রয়োজন সেই কাজটা আমরা করছি। এবং তারপরের পদক্ষেপ কি? পদক্ষেপ হলো ডিজি আপনার বিজিবি এবং ডিজি বিএসএফ উভয় পক্ষ তারা আপনার বৈঠকে বসবে। সেই বৈঠকে বসার কাজটাও হয়েছে, সেখানেও আলাপ আলোচনা চলছে। এগুলোতে যদি কোনো অগ্রগতি না হয় তখন অবশ্যই এটা কূটনৈতিক পর্যায়ে এই কথাগুলো তুলতে হবে এবং সেখানে আলাপ আলোচনা করতে হবে। পুশিনটাকে আমার কাছে মনে হয় যে, আগেও আমি বলেছি যে এটা একটা সিম্পটম যে দুদেশের মধ্যে সম্পর্কটা ভালো না। তো এখন আমাদের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে এই সম্পর্কটার উন্নয়নের প্রয়োজন আছে, ভারতের স্বার্থেও প্রয়োজন আছে, কিন্তু ভারতেরটা ভারত বুঝবে। আমি যেহেতু আমার স্বার্থটা দেখতে চাই, সুতরাং আমার স্বার্থে এইটার সমস্যাটা সমাধান করা উচিত। আমি আপনাকে একটা ঝুঁকির কথা বলি। জি। এই যে এখন পুশিনের ঘটনা চলছে, এটা যদি বেশি দিন চলতে দেওয়া হয়, আমরা কেউই তো বলতে পারি না এখান থেকে পরিস্থিতি কোন দিকে হঠাৎ করে মোড় নিয়ে নিতে পারে। কেননা বিজেপির সঙ্গে অটোমেটিক্যালি স্থানীয় জনগণ অনেক জায়গায় অংশ নিচ্ছে, নিজেরা উৎসাহী হয়ে এই সমস্ত প্রতিরোধে অংশ নিচ্ছে। এই ধরনের প্রতিরোধে যখন তারা অংশ নেয়, এই জনতাকে আপনি নিয়ন্ত্রণ করবেন কিভাবে? একদম। এবং কে জানে এর মধ্যে যদি কোনো হঠকারী এলিমেন্ট থেকে থাকে, আপনি তাকে ঠেকাবেন কেমন করে? বিজেপি একদিকে এই যে বাংলাদেশের যে সমস্ত জনগণ আছে, স্থানীয় জনগণ, তাদেরকে ট্যাকেল করবে, নাকি এই নোম্যান্স ল্যান্ডে যারা অসহায় মানুষ বসে আছে তাদের দিকে দেখবে, নাকি বিএসএফ কে আপনার মোকাবেলা করবে? সো বিজেপির কাছে বিভিন্ন দিক থেকে এই ধরনের মোকাবেলার পরিস্থিতি যখন হবে, তখন যে কোনো সময় জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এই জন্য কোনোভাবেই আমাদের উচিত না রাষ্ট্র হিসেবে এই পুশিন চলতে দেওয়া, এবং পুশিনের মতো ঘটনা বিরাজ করতে থাকবে আর আমরা চুপ করে বসে থাকবো, এটা হতে পারে না। 2002 সাল সম্ভবত, যদি আমি ভুল না করি, তখন কিন্তু নীলফামারী অথবা লালমনিরহাট সীমান্তে এরকম ঘটনা ঘটেছিল। আপনার 200 লোক নোম্যান্স ল্যান্ডে ছিল। জি। তো পররাষ্ট্র মন্ত্রী যখন ছিলেন সম্ভবত মোর্শেদ খান সাহেব, উনি কিন্তু দেন দিল্লিতে চলে যান এটার মীমাংসা করার জন্য। এবং উনি যখন ফ্লাইট নেন, সেই ফ্লাইটটা উনি যখন নেন, দিল্লির ফ্লাইট, তখনই কিন্তু বিএসএফ সেই 200 যাদেরকে পুশিন করার চেষ্টা করা হয়েছিল নোম্যান্স ল্যান্ড থেকে তারা সরিয়ে নেয়, এবং তখন কিছুটা স্থিতাবস্থা ফেরত এসেছিল। আমাদেরকেও এরকম একটু সক্রিয় উদ্যোগ নিতে হবে। কারণটা হলো, যেহেতু বললাম যে এই ভালনারেবিলিটির কারণে আমরা সাফার করতে পারি, আমরা যেন কোনোভাবেই সাফার না করি। আমাদের জাতীয় নিরাপত্তাটাকে যেন গুরুত্ব সহকারে দেখা হয়। জটিলতাটা যদি এখানে হয় যে আমরা হয়তো চীনের কাছ থেকে কোনো একটা বিষয়ে চুক্তি করলাম ডেভেলপমেন্টের জন্য, আমরা হয়তো পাকিস্তানের সাথে কোনো একটা চুক্তি করলাম ডেভেলপমেন্টের জন্য, বা অন্য কোনো দেশ, রাশিয়া বা অন্য কোনো দেশের সঙ্গে, সেটা যদি আসলে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের মন খারাপের কারণ হয়ে যায়, আমরা আসলে নেগোসিয়েশনটা কিভাবে করতে পারি? কারণ আমরা তো বলে দিচ্ছি সবার আগে বাংলাদেশের স্বার্থটা সবার আগে থাকবে। এটা খুবই স্বাভাবিক। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, সে বহু দেশের সঙ্গেই তার সম্পর্ক করতে হবে, এটা তো খুবই স্বাভাবিক। আপনার যদি ধরেই নেই ভারত নিকট প্রতিবেশী, ভারতের কাছ থেকে তো আমাদের সমস্যার সমাধান আসবে না।
যেমন যদি জনশক্তি রপ্তানির কথা বলেন, তখন তো আমাকে মধ্যপ্রাচ্যের দিকে যেতে হবে, অথবা ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোর দিকে আমাদের নজর দিতে হবে, তাদের কৃষি সম্পর্ক উন্নত করতে হবে। যদি আমি আন্তর্জাতিক বাণিজ্য দেখি, আমার রপ্তানি দেখি, তখন আমার যুক্তরাষ্ট্রের সঙ্গে বসতে হবে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বসতে হবে, তাদের সঙ্গে নেগোশিয়েট করতে হবে। যদি স্ট্র্যাটেজিক দেখি, তখন ভারতের পাশাপাশি পাকিস্তান আছে, চীন আছে, এমনকি টার্কি আছে, ইউএসএ আছে, বিভিন্ন দেশের সঙ্গে আপনার সম্পর্ক জোরদার করতে হবে এবং আলাপ আলোচনা, নেগোসিয়েশন, কূটনীতি এগুলো চালাতে হবে। কেবলমাত্র একটা দেশের উপরে কেউ তো কখনো নির্ভর করে না, এবং ভারত তো এটা আশা করার কোনো কারণ নাই।